এদিকে ৭ই মার্চ থেকেই আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয় শুরু। বাংলাদেশে এসেই শেখ হাসিনাকে সুখবর দিলেন পল কাপুর। শেষ রক্ষা হলো না আসিফ মাহমুদের। শেখ হাসিনার এই হুঙ্কার প্রমাণ করছে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ এবং তিনি হাল ছাড়েননি। সুদূর প্রবাসে বসেও তিনি বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে নিজের চাল চলে যাচ্ছেন। মার্চ মাসের কর্মসূচিগুলো যদি আওয়ামী লীগ সফলভাবে পালন করতে পারে তবে তা হবে দলটির জন্য এক বড় বিজয়। ফিরে আসা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কালো টাকার গোপন লকারের সন্ধান মিলল। দেখেন, এরকমই আমরা ইঙ্গিত পাচ্ছি। গোপন কালো টাকার গোপন লকারের কথা মুনতাসির মাহমুদ এখানে প্রকাশ করে দিলেন। তারই দলের একজন নেতা। যথেষ্ট তথ্যপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে মুনতাসির মাহমুদের কাছে আছে, এটা কিন্তু বোঝা যায়। সাবেক উপদেষ্টা, বর্তমান এনসিপি নেতা এবং ২৪-এর বিপ্লবের অন্যতম নায়ক জনাব আসিফ মাহমুদের রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে, প্রায় শেষ বলা যায়। কারণ আসিফ মাহমুদ আগেই ফাঁদে পড়েছেন, তিনি আনলিমিটেড ফাঁদে আটকা আছে। বিএনপির নেতাকর্মীরা যাতে তৃণমূলে বা সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তনে কোনো ঝামেলা না করে, এবার সে বার্তাও বিএনপির প্রতিনিধি দলকেও স্পষ্টভাবে দিয়েছেন পল কাপুর। বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের ফিরে আসাটা নিশ্চিত করা জরুরি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রধান প্রথমবারের মতো তার দলের প্রতি সুস্পষ্ট নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে পরিষ্কার হয়, এই মার্চ মাসকে তিনি কেবল স্মৃতির মাস হিসেবে দেখছেন না, এটিকে তিনি রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা বিন্দু বানাতে চান। শুধু দলকে মাঠে ফেরানো নয়, নিজেও দ্রুত দেশে ফেরার বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মার্চ মাস সবসময় এক বিশেষ আবেগের স্থান দখল করে থাকে। উত্তাল ৭১-এর স্মৃতিবিজড়িত এই মাসটি এবার ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত হতে যাচ্ছে। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই মার্চ মাসকে কেন্দ্র করেই তার দলের ঝিমিয়ে পড়া বা হতোদ্যম হয়ে পড়া নেতাকর্মীদের পুনরায় চাঙ্গা করার কৌশল গ্রহণ করেছেন। সম্প্রতি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে উঠে এসেছে বর্তমান সরকার ব্যবস্থা, সদ্য অনুষ্ঠিত নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তীব্র ভৎসনা এবং সর্বোপরি দলের অস্তিত্ব রক্ষায় রাজপথে নামার কঠোর নির্দেশনা। শেখ হাসিনার এই বক্তব্য এবং নির্দেশনার রাজনৈতিক এবং কৌশলগত দিকগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি মূলত ঐতিহাসিক দিবসগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনরায় মূলধারার রাজনীতিতে সক্রিয় করতে চাইছেন। শেখ হাসিনার নির্দেশনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্চের ৩টি বিশেষ দিন: ৭ই মার্চ, ১৭ই মার্চ এবং ২৬শে মার্চ। তিনি স্পষ্ট ভাষায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে এই দিনগুলোতে গলি থেকে রাজপথ সর্বত্র সদল বলে নামতে হবে। এখানে তিনি একটি মনস্তাত্ত্বিক এবং আবেগের কার্ড খেলেছেন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ এই দিবসগুলো পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। শুধু নয়, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাড়িটি, যা সংগ্রহশালা ছিল, সেটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষদের হেনস্থার শিকার হতে হয়েছে, গ্রেপ্তার হতে হয়েছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা এবার নেতাকর্মীদের ডু অর ডাই অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বোঝাতে চাইছেন, জেলের ভয় বা মামলার ভয় দেখিয়ে স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবস পালন থেকে কাউকে বিরত রাখা যায় না। এমনকি কারাগারেও বন্দীরা স্বাধীনতা দিবস পালন করেন। এই যুক্তি তুলে ধরে তিনি বর্তমান প্রশাসনের উপর নৈতিক চাপ সৃষ্টি করছেন। শেখ হাসিনার বক্তব্যে সদ্য অনুষ্ঠিত নির্বাচন, যেটি তার পতনের পর অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে তীব্র শ্লেষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ভোটাররা ভোট না দিলেও ৫৯% ভোট পড়ার যে পরিসংখ্যান দেখানো হচ্ছে তা মূলত কারচুপির এক মহোৎসব। তার শাসনামলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলতেন তাদের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার মতে আগে অভিযোগ ছিল রাতের ভোটের, আর এখন দেখা যাচ্ছে সন্ধ্যার ভোট। তিনি নির্বাচন কমিশনের অদক্ষতা এবং প্রজ্ঞাপন সংশোধনের বিষয়টিকে কারচুপি প্রমাণ হিসেবে দাঁড় করাচ্ছেন। বিদেশিদের এনে নির্বাচন সুষ্ঠু দেখানোর প্রচেষ্টাকে তিনি নাটক হিসেবে অভিহিত করেছেন। একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে তিনি খুব ভালোভাবে জানেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা মানেই হচ্ছে বর্তমান প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ করা। তাই তিনি পরিসংখ্যান এবং যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তার সরকারের সময়ের চেয়ে বর্তমান সময়ের নির্বাচন ব্যবস্থা আরো ভয়াবহভাবে ভেঙে পড়েছে। তখন তো কেবলমাত্র নির্বাচনে গণতান্ত্রিক অধিকারের কারণেই অনেক দল অংশ নেয়নি,
কিন্তু এবার তো তার দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়াই হয়নি, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান প্রশাসনের প্রতি আক্রমণাত্মক মনোভাব। শেখ হাসিনা পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন যে তিনি যেখানে দারিদ্র্যের হার 18% এবং হতদরিদ্রের হার 5% নামিয়ে এনেছিলেন, সেখানে বর্তমান সময়ে তা 30 থেকে 40% গিয়ে ঠেকেছে। তিনি অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সাল থেকেই ষড়যন্ত্র করে আসছেন এবং 2011 সাল থেকে তাকে ক্ষমতাচ্যুত বা হত্যা করার চেষ্টা করেছেন, যা 2024 সালে এসে সফল হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন 5 কোটি মানুষকে তিনি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত করেছিলেন, আর এখন 6 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এই অর্থনৈতিক ধসের দায় তিনি বর্তমান শাসকদের উপর চাপিয়ে তাদের মিউজিয়ামে পাঠানোর হুঙ্কার দিয়েছেন। এছাড়াও বর্তমান সময়ে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অপদস্থ করার ঘটনাগুলো উল্লেখ করে তিনি আইনের শাসনের অভাব এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন। প্রধান বিচারপতির হাতে হাত পড়া বা নির্বাচন কমিশনারের গলায় জুতোর মালা পরানোর ঘটনাগুলোকে তিনি রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ার হিসেবে দেখছেন। দলের নেতাকর্মীদের আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। যারা ঘরবাড়ি হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রত্যেককে মামলা করার পরামর্শ দিয়েছেন তিনি। থানা মামলা না নিলে অনলাইনে কোর্টে বা রেজিস্ট্রি করে হলেও মামলার কাগজ হাতে রাখার কৌশল তিনি শিখিয়ে দিয়েছেন। এটি মূলত ভবিষ্যতের জন্য একটি ডকুমেন্টেশন বা নথিপত্র সংরক্ষণের কৌশল। তিনি বিশ্বাস করেন ক্ষমতার পালাবদল ইতিহাসের নিয়ম এবং একসময়ে এই মামলাগুলোই হবে বিরোধীদের বিচারের হাতিয়ার। আল্লাহ একটা দিন দেবেই। মহান আল্লাহ তাআলার উপর আধ্যাত্মিক বিশ্বাস থেকে তিনি কর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বন্দীদের মুক্তি দিতে হবে। ইনডেমনিটি বা দায় মুক্তি দিয়ে অপরাধীদের রক্ষা করার যে সংস্কৃতি চালু হয়েছে তা প্রত্যাখ্যান করে অগ্নি সন্ত্রাসীদের বিচারের দাবিও জানিয়েছেন তিনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যয়। মৃত্যুদণ্ডের আদেশকে পরোয়া না করে তিনি সময় মতো দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। এটি তার কর্মীদের জন্য একটি বড় টনিক হিসাবে কাজ করবে। দল যখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে এবং কর্মীরা যখন কেউ পলাতক, কেউ দেশ ছাড়া, কেউ আত্মগোপনে, তখন নেত্রীর এই ফিরে আসার প্রতিশ্রুতি তাদের মধ্যে নতুন সাহসের সঞ্চয় করবে, সন্দেহ নেই। তিনি তারেক জিয়া এবং খালেদা জিয়ার শাসনামলের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনা করে জনগণকে সতর্ক করতে চেয়েছেন। তার মতে মানুষ এখন হাড়ে হাড়ে বুঝবে যে দেশে আসলে কি হচ্ছে, কিভাবে চলছে দেশ। কৌশলগত দিক থেকে বিচার করলে দেখা যায় শেখ হাসিনা মার্চ মাসকে বেছে নিয়েছেন বর্তমান প্রশাসন এবং বিএনপির জন্য একটি টেস্ট কেস বা অগ্নি পরীক্ষা হিসাবে। কূটনৈতিক এবং রাজনৈতিক মহলের মতে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম চাল। বিএনপি এবং বর্তমান প্রশাসন নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে। বিশেষ করে বিএনপি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত ইসলামীকে মোকাবেলায় মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার স্লোগান ব্যবহার করেছে। এখন যদি তারা 7ই মার্চ বা 26শে মার্চের মতো দিবসগুলোতে আওয়ামী লীগকে বাধা দেয়, তবে তাদের সেই দাবির নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। আবার যদি আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেয়, তবে দীর্ঘদিনের কোণঠাসা দলটি রাজপথ দখলের সুযোগ পাবে। শেখ হাসিনা মূলত দেখতে চাইছেন তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি এই শাখের করাত পরিস্থিতি কিভাবে সামাল দেয়। শেখ হাসিনার এই নির্দেশনা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর একটি রোডম্যাপ। তিনি একদিকে যেমন কর্মীদের আবেগকে কাজে লাগাচ্ছেন, অন্যদিকে আইনি এবং রাজনৈতিকভাবে বর্তমান সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন। মার্চ মাসের কর্মসূচিগুলো যদি আওয়ামী লীগ সফলভাবে পালন করতে পারে, তবে তা হবে দলটির জন্য এক বড় বিজয়, ফিরে আসা। আর যদি বাধার সম্মুখীন হয়, তবে সেটিকেও তারা আন্তর্জাতিক মহলে এবং দেশের মানুষের কাছে রাজনৈতিকভাবে নিপীড়নের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পারবে। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনগুলো, বিশেষ করে মার্চ মাস, অত্যন্ত সংঘাতপূর্ণ এবং ঘটনাচক্রে পূর্ণ হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যেখানে এক পক্ষের অস্তিত্ব রক্ষা আর অন্য পক্ষের ক্ষমতা ধরে রাখার লড়াই আমরা দৃশ্যমান দেখতে পাবো বলে মনে করছি। শেখ হাসিনার এই হুঙ্কার প্রমাণ করছে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ এবং তিনি হাল ছাড়েননি। সুদূর প্রবাসে বসেও তিনি বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে নিজের চাল চলে যাচ্ছেন। বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া রাজনীতি হয় না, আমি কথা বারবার বলেছি। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি মৃত। আমি আগেও বলেছি, আবারও বলছি, মার্চ মাস জুড়ে আপনারা দেখতে পাবেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কালো টাকার গোপন লকারের সন্ধান মিলল। দেখেন, এরকমই আমরা ইঙ্গিত পাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি যে তথ্যটা আপনাদেরকে দেবো, সত্যিকার অর্থে তার গোপন লকারের তথ্য দেওয়ার জন্য একজন উন্মুখ হয়ে বসে আছেন। মানে তিনি নিজেই ইচ্ছা পোষণ করছেন যে তার সমস্ত গোপন তথ্য, গোপন লকারের সন্ধান তিনি দিবেন। তিনি কে? দূরের কেউ না, অন্য কেউ হলে তাও কথার কথা ছিল। কিন্তু এনসিপি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপির মুখপাত্র, সেই এনসিপিরই সাবেক একজন নেতা, তিনি প্রকাশ্যে জনসম্মুখে তার ফেসবুক কলে পোস্টের মাধ্যমে জানিয়ে দিতেছেন যে তার সকল অনেক গোপন তথ্য তার কাছে আছে, যদি সরকার চায় তাহলে তিনি দেবেন। মুনতাসির মাহমুদ, এখানে বায়োতে লেখা আছে সংসদ সদস্য প্রার্থী, ঢাকা 12, কেন্দ্রীয় সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আহ্বায়ক, তৃণমূল এনসিপি। মানে তিনি একটা সময় ছিলেন, তাকে নাকি অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে হয়তো অনেকেই চেনেন, মুনতাসির মাহমুদ, তাকে অনেকেই চেনেন। তার একটা পোস্ট, একটা না দুইটা পোস্ট আপনাদেরকে দেখাবো। আমি যে মুহূর্তটায় ভিডিও করতেছি তার ঠিক 1 ঘন্টা আগে মুনতাসির মাহমুদ তিনি কালের কণ্ঠের একটা প্রতিবেদন শেয়ার করছেন তার ফেসবুক কলে। সেখানে কালের কণ্ঠ আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ করেও বিপাকে আসিফ মাহমুদ, এরকম একটা টাইটেলে কালের কণ্ঠ প্রতিবেদন প্রকাশ করছে। সেই প্রতিবেদনটা শেয়ার করে মুনতাসির মাহমুদ সেখানে লিখছেন, সরকার এবং দুদকের সহযোগিতা কামনা করছি। খেয়াল করবেন, মুনতাসির বলতেছে যে সরকার এবং দুদকের সহযোগিতা কামনা করছি,
আমি অর্থাৎ মুনতাসির মাহমুদ আসিফের বিরুদ্ধে অফিসিয়ালি মামলা করতে চাই, মুনতাসির আসিফের বিরুদ্ধে অফিসিয়ালি মামলা করতে চাই, তাহলে এইটা দ্বারা কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝি যথেষ্ট তথ্য উপাত্ত আসিফ মাহমুদের বিরুদ্ধে মুনতাসির মাহমুদের কাছে আছে, এটা কিন্তু বোঝা যায়। আচ্ছা, তার ঠিক আপনার 5 ঘন্টা আগে, মানে এই পোস্টটা দেওয়ার 5 ঘন্টা আগে মুনতাসির মাহমুদ তিনি তার ফেসবুক কলে কিছু লেখা পোস্ট করছেন। সেখানে আসিফ মাহমুদের গাদ্দারি, জুলাই চেতনা বিক্রি এবং ধান্দাবাজির অনেকগুলো বিষয় এখানে তুলে ধরছেন। এই যে পোস্টটা যদি আমরা পড়ে জানার চেষ্টা করি, তাইলে কিন্তু ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কালো টাকার গোপন লকারের কথা আমরা একটু হলো আমরা ধারণা করতে পারবো। দেখেন এখানে লিখছেন তিনি জুলাই গাদ্দার, প্রথমেই আসিফ মাহমুদকে জুলাই গাদ্দার হিসেবে তিনি লিখছেন। জুলাই গাদ্দার আসিফ মাহমুদের ধাপ্পাবাজিতে অনেকেই দেখি খুশি, মানে ওই যে আসিফ মাহমুদ একটা তার ব্যাংকের স্টেটমেন্ট তার ফেসবুক কলে দিচ্ছে, সেইটাকে ইঙ্গিত করে মুনতাসির মাহমুদ বলতেছেন যে জুলাই গাদ্দার আসিফ মাহমুদের ধাপ্পাবাজিতে অনেকেই দেখি খুশি। আরে ভাই, মানে মুনতাসির মাহমুদ বলতেছেন, আরে ভাই, দুর্নীতির টাকা কেউ ব্যাংকে রাখে না, এটা কমন সেন্স। আসিফ নিজে আমাকে বলেছিল সে এনসিপিকে 70 কোটি টাকা দিছে, কই পাইল? মুনতাসির মাহমুদ এনসিপির একজন নেতা ছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুনতাসির মাহমুদকে নিজে বলছিলেন যে এনসিপিকে নাকি আসিফ মাহমুদ 70 কোটি টাকা দিছে, ডোনেট করছে এনসিপির যে তহবিল আছে। তাইলে এখানে মুনতাসির মাহমুদ প্রশ্ন করতেছেন যে 70 কোটি টাকা কোথায় পাইলো, কোথা থেকে আইলো, এই প্রশ্নটা তিনি করতেছেন। তারপর লিখছেন এনসিপি চলে আসিফের দুর্নীতির টাকায়, এটা ওপেন সিক্রেট। আসিফ এনসিপিকে খুব একটা টাকা দেয় না, মাহফুজ এনসিপিকে খুব একটা টাকা দেয় নাই, মানে মাহফুজ আলম এনসিপিকে খুব একটা টাকা দেয় নাই, যা দিছে আসিফ মাহমুদ ব্যাংক হিসাব না, তদন্তের সাথে ওর মোবাইল, ল্যাপটপ ইত্যাদি জব্দ করে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট সহ যত ধরনের ডিজিটাল কারেন্সি অ্যাকাউন্ট আছে এসব নিয়ে দক্ষ টিম তদন্ত করলেই সব বের হয়ে আসবে। এই যে দেখেন, কালো টাকার গোপন লকারের কথা মুনতাসির মাহমুদ এখানে প্রকাশ করে দিলেন, তারই দলের একজন নেতা। খেয়াল করুন, এখানে কিন্তু সন্দেহ কিছু নাই, নাম ধরে উল্লেখ করছেন যে আরে ভাই, দুর্নীতির কালো টাকা কেউ ব্যাংকে রাখে না তো, এটা কমন সেন্স। যদি প্রকৃতপক্ষে আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগকে প্রমাণ করতে চান, সঠিক তদন্ত করতে চান, তাহলে কি করতে হবে সেটাও কিন্তু তিনি এখানে বলে দিচ্ছেন। তিনি বলছেন যে ব্যাংক হিসাব করে আর কিচ্ছু পাবেন না, তদন্তের সাথে ওর অর্থাৎ আসিফ মাহমুদের মোবাইল, আসিফ মাহমুদের ল্যাপটপ ইত্যাদি জব্দ করে, ল্যাপটপ এবং মোবাইল জব্দ করে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট সহ যত ধরনের ডিজিটাল কারেন্সি অ্যাকাউন্ট আছে এসব নিয়ে দক্ষ টিম তদন্ত করলে এসব বের হয়ে আসবে, এই কথাটা তিনি লিখছেন। তারপরে মুনতাসির মাহমুদ লিখছেন উপদেষ্টা থাকাকালীন আসিফ নিজে আমাকে বলেছিল, মানে আসিফ মুনতাসিরকে নিজে বলছিল সে ওই দিন পর্যন্ত এনসিপিকে 70 কোটি টাকা দিয়েছে। তার মানে উপদেষ্টা থাকাকালীন যেদিন মুনতাসিরকে আসিফ মাহমুদ বলছেন সেই দিন পর্যন্ত এনসিপিকে 70 কোটি টাকা দিচ্ছেন, তার মানে আরও দিচ্ছেন। এটার প্রমাণ আমার কাছে আছে, অর্থাৎ মুনতাসিরের কাছে এটার প্রমাণ আছে। আসিফ মাহমুদ যে তাকে বলছে ওই টাকা কি ওর বাপের সম্পত্তি, এইভাবে লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। দেখেন, মুনতাসির বলছে যে ওই টাকা কি ওর বাপের সম্পত্তি, প্রশ্নবোধক ছিল। তারপরে তিনি লিখছেন না, এটা জুলাই বিক্রি করা ধান্দাবাজির টাকা, এই কথাটা লিখছেন। আচ্ছা, এটা দ্বারা আমরা সুস্পষ্টভাবে ধারণা করতে পারি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কালো টাকার গোপন লকার আদৌ কোথায়। সেগুলো ইতিমধ্যেই চিজ করা হয়েছে কিনা জানি না, হবে কিনা তাও জানি না, বা এই যে নিজেদের লোক যখন এই বিষয়গুলো প্রকাশ করতেছে, আসিফ মাহমুদ তো একটা ঘ্যাগোমাল, মানে ব্রেন আছে আর কি, গ্রাম বাংলা ওই শব্দটা বলে। যাই হোক, তিনি যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলো কিন্তু একেবারে অহেতুক না, এবং এই তথ্যগুলো অবশ্যই বর্তমান বাংলাদেশে যারা এই আসিফ মাহমুদের অভিযোগগুলো তদন্তের বিষয়ে কাজ করতেছেন তাদের কিন্তু নজরে নেওয়া খুবই জরুরি বলে আমি মনে করতেছি। তার মোবাইল, ল্যাপটপ, ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল ওয়ালেট সকল প্রকার নিয়ে তদন্ত করা উচিত। তাদের টাকা কোথায়? প্রিয় দর্শক, আশা করি আপনারা এই ভিডিওতে যে সমস্ত তথ্য আপনাদেরকে দিলাম, এই তথ্যের পরিপ্রেক্ষিতে আপনারা অন্তত ন্যূনতম হলেও ধারণা করতে পারছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কালো টাকার গোপন লকারটা কোথায় থাকতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি চান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা থাকবে না, অবাধে মার্কিন পণ্য বিক্রি করা যাবে, এবং কোনোভাবেই জঙ্গিবাদ, উগ্রবাদের বিকাশের মাধ্যমে পরিস্থিতিটাকে এমন অস্থিতিশীল করে তোলা যাবে না যেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সম্ভাবনা গড়ে উঠেছে এই চুক্তিটার মাধ্যমে, সেই চুক্তিতে কোনো বাধা সৃষ্টি হয়। সেই বার্তায় তিনি সুস্পষ্টভাবে পল কাপুর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যখন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল এবং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন, তখন দুদলকেই এই বার্তা দিয়েছেন। জামায়াতে ইসলামী আজকে বাদ-জুমাও কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটে 2 উপদেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বটে, কিন্তু ইহুদি নাসারাদের বিরুদ্ধে কিংবা ইসরায়েলি মার্কিন হামলার বিরুদ্ধে কোনো সমাবেশ, বিক্ষোভের ডাক তারা দেওয়ার সাহস করে নাই। কারণ পল কাপুর এই বার্তা তাদের স্পষ্টভাবে দিয়েছেন যে এই যে রোজার মাসে মার্কিন রাষ্ট্রদূত ঘুরে ঘুরে দোকানে দোকানে দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেজুর থেকে ট্যাং থেকে শুরু করে বিবিধ পণ্যের পসরা সাজানো হয়েছে, এগুলোতে কোনো বাগড়া সৃষ্টি করা যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বিশেষ ঘৃণা বাড়ানো যাবে না, এবং কোনোভাবেই ইরানে হামলার ঘটনায় বা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজপথ গরম করা যাবে না। জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে এর বাইরে তারা আরো যে বার্তা দিয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে কি কথা হয়েছে
তাতেই কিন্তু সেটা পরিষ্কার। তারা বার্তা দিয়েছে সংসদে অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক ভূমিকা রাখতে হবে। মানে জামায়াত ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের বের হয়ে নিজেই বলেছেন যে পল কাপুর জিজ্ঞেস করেছেন, চিন্তা করেন বাংলাদেশের রাজনীতির কত খুঁটিনাটি নিয়ে তার আগ্রহ, যে জামায়াত ইসলামী সংসদে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে কি ভাবছে। মানে ওই যে জামায়াত ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি মিলে বলছে যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় সংসদেই যাব না, সেই সুযোগ যে মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াত ইসলামীকে দিতে চায় না, সে বার্তা পল কাপুর স্পষ্ট করেছেন। পল কাপুর বলেছেন যে ডেপুটি স্পিকার বিষয়ে কি ভাবছেন এবং সংসদে গঠনমূলক ভূমিকা রাখার বিষয়ে তারা কি ভাবছেন। জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ কথা দিয়ে এসেছেন যে তারা সংসদে গঠনমূলক একটা ভূমিকা রাখবার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছেন। জামায়াত ইসলামীর সাথে এই বৈঠকে আরেকটি যেই স্পষ্ট বার্তা পল কাপুর দিয়েছেন, যে বার্তার বিষয়ে খুব স্বাভাবিকভাবে কোনো তরফেই প্রকাশ্যে মন্তব্য করা হয়নি, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী যেন এই বিষয়টি নিয়ে আলাপ করে তাদের দলের ভেতরে যে আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ইউনূস সরকারের আমলে তাদের চাপে বলবৎ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে, বাংলাদেশে জবরদস্তির রাজনীতি, মবের রাজনীতি চলবে না। এবং পল কাপুরের তরফে এই যে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খোলার পর বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি এমনকি বিএনপির নেতাকর্মীরা গিয়েও আবার পাল্টা হামলা অগ্নিসংযোগ করেছেন, আবার তালা লাগিয়েছেন আওয়ামী লীগের কার্যালয়ে, সেগুলো এই পরিবেশ, এ ধরনের কোনো অস্থিতিশীলতার পরিবেশ যে যুক্তরাষ্ট্র পছন্দ করছে না তাদের এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের বাণিজ্যিক স্থিতিশীলতার স্বার্থে, সেটা পল কাপুরের তরফে পরিষ্কার করা হয়েছে। এই বার্তা পরিষ্কার করতেই জামায়াতে ইসলামীর মিত্র 2024-এর আগস্টের যে পট পরিবর্তন, তাদের প্রধান যে প্রেরণক, যারা প্রধান মুখ, সেই জাতীয় নাগরিক পার্টি তরুণদের দলের সঙ্গে কিন্তু শেষ মুহূর্তে পল কাপুর তার বৈঠক বাতিল করেছেন। মানে এই একই দিনে বৃহস্পতিবারই মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতাদেরও সুযোগ পাওয়ার কথা ছিল মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে, কিন্তু পল কাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বার্তা পরিষ্কার করতে চাওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে যে বাংলাদেশের তরফে এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোন রকম অস্থিতিশীলতা, কোন রকম মব বা জোর জবরদস্তির রাজনীতি একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করছে না। এবং এমন যে কোনো পরিস্থিতি হলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে যে একটা নির্বাচনের মাধ্যমে তারা যে সংসদে একটা শক্তিশালী অবস্থান পেয়েছেন, সেই শক্তিশালী অবস্থান থেকেও নেমে যেতে হতে পারে, এবং নেমে যেতে হলে সেখানে সেই শূন্যস্থান পূরণের জন্য যথেষ্ট যোগ্য এবং তাদের যে শতগুণ শক্তিশালী রাজনৈতিক পক্ষ বাংলাদেশের রাজনীতিতে আছে, এবং সেই রাজনৈতিক শক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরিয়ে আনতে আগ্রহী। বিএনপির সঙ্গে বৈঠকেও কিন্তু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর তরফে একই বার্তা দেওয়া হয়েছে যে বিএনপি যাতে এই বিষয়টি নিয়ে সক্রিয় হয়, যে ইউনূস সরকারের আমলে একটা অধ্যাদেশের মাধ্যমে এই যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বেআইনিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই রাজনৈতিক দলটিকে ফিরিয়ে আনতে হবে রাজপথে, যাতে বাংলাদেশের রাজনীতিতে এই যে উগ্রবাদ চরমপন্থার বিকাশ ঘটেছে এবং একটা অস্বাভাবিক বিকাশ ঘটেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, তার মধ্যে একটা ভারসাম্য আনা যায়। বিএনপির নেতাকর্মীরা যাতে তৃণমূলে বা সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তনে কোনো ঝামেলা না করে, এবং বাংলাদেশ জুড়ে মামলা হামলা করে যে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীকে ভুয়া মামলায় জামিন না দিয়ে রাজনৈতিক মামলায় আটকে রাখা হয়েছে কারাগারে, তাদের যাতে জামিনের ব্যবস্থা করে সরকার, সে বার্তাও বিএনপির প্রতিনিধি দলকেও স্পষ্টভাবে দিয়েছেন পল কাপুর। পল কাপুরের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকটা কোথায় অনুষ্ঠিত হয়েছে দেখেন, মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে ভার্চুয়ালি সেই বৈঠক হয়ে থাকতে পারে, সেই খবর যেমন জোরালোভাবে আছে। কারণ মনে করে দেখেন, গত নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে যখন এলেন, যে হোটেলে বসে তিনি একের পর এক বৈঠক করছিলেন একটি দলের পর আরেকটি দলের সঙ্গে, সেই বৈঠকের ছবিগুলোর সঙ্গে তিনি কিন্তু অনলাইন একটি বৈঠকের ছবি দিয়ে তখন ব্যাপক জল্পনার সূচনা করেছিলেন, এবং পরবর্তীতে জানা গিয়েছিল সেই অনলাইন বৈঠকটি তিনি করেছিলেন সজীব ওয়াজেদ জয়, মহিবুল হাসান চৌধুরী নফেলের মতো আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। কাজেই এ দফায় পল কাপুরের এই ভার্চুয়াল বৈঠকটি কি মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে বৃহস্পতিবারই ঢাকা থেকেই অনুষ্ঠিত হলো, নাকি দিল্লিতে, যেই দিল্লিতে তিনি কার কার সঙ্গে বৈঠক করেছেন সে বিষয়ে কিচ্ছু বিস্তারিত কোনো ভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায় না, কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতেও জানা যায় না। সেখানে তার বৈঠক হলো আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, সেটা বলা মুশকিল। তবে পল কাপুর বা মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সঙ্গে কোনো আলাদা খাতির হয়ে গেছে, এখন আওয়ামী লীগকে এনে তারা ক্ষমতায় বসিয়ে দিতে চায়, আওয়ামী লীগের প্রতি তাদের বার্তাটা সেটা নয়। কিন্তু আওয়ামী লীগকে যে ইতিবাচক বার্তাটা ট্রাম্প প্রশাসন দিয়ে আসছে, সেটা হচ্ছে যেহেতু তারা কিছুতেই বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিকাশ চায় না, কাজেই তারা চায় আওয়ামী লীগকে একটা সক্রিয় বিরোধী দলের ভূমিকায় বাংলাদেশের রাজপথে। এবং সেই সূত্র মিলিয়েই এই বার্তাটা পরিষ্কার যে কেন বারবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত কয়েক মাস ধরে, এবং বিশেষভাবে
নির্বাচনের আগে এবং পরে সরাসরি তারেক রহমানের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন যে তার দল প্রস্তুত বাংলাদেশে একটা সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে, যাতে বাংলাদেশ বিপজ্জনক উগ্রবাদের দিকে চলে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। কাজে আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্র ঠিক সেই ভূমিকায়, একটা সক্রিয় বিরোধী রাজনৈতিক দলের ভূমিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ফেরত চায়। এবং পল কাপুরের সঙ্গে ভারতে যেই কর্মকর্তাদের বৈঠক হয়েছে, তারা পল কাপুরকে ঠিক সেই বার্তাটাই দিয়েছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে, বাংলাদেশে উগ্রবাদের বিকাশ ঠেকাতে, বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে যে জঙ্গি চরমপন্থীরা জামিন পেয়ে প্রকাশ্যে সংগঠিত হচ্ছেন, তাদেরকে এক রকমের দমন এবং মোকাবেলার মুখোমুখি করতে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের ফিরে আসাটা নিশ্চিত করা জরুরি। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।